সপ্তাহখানেক আগে মানে ৩১শে মার্চ বাংলাদেশের কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ তিনি দাবি করেছেন যে দেশে পর্যাপ্ত ইউরিয়া সার মজুদ আছে। আগামী জুন জুলাই পর্যন্ত দেশে সারের কোনো সংকট হবে না। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ সাহেব বেশ আশাবাদী মানুষ, তিনি সবসময় পজিটিভ কথা বলেন। আমি আসলে এই সারের পরিস্থিতিটা কি সেটা একটু বোঝার চেষ্টা করার জন্য গত কয়েকদিনের মানে কয়েক সপ্তাহেরও বলতে পারেন পত্রপত্রিকার খবরগুলো একটু খুঁজে খুঁজে দেখছিলাম যে আসলে বাংলাদেশে সারের পরিস্থিতিটা কি, কৃষির পরিস্থিতিটা কি। কেন খুঁজতে গিয়েছি দর্শক? ইরান যুদ্ধ হওয়ার পর আমাদের আলোচনায়, অর্থনীতি নিয়ে আলোচনায় সবসময় যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে যে কল কারখানা, ব্যবসা বাণিজ্য, সেখানে তার কি প্রতিক্রিয়া হবে, কি প্রভাব পড়বে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা কিংবা ঢাকার স্থানীয় যে বেসরকারি সংস্থাগুলো আছে তারাও বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হতে পারে বা ইরান যুদ্ধের কি প্রভাব পড়তে পারে সেই সব আলোচনায় ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে ইকোনমির সেগুলো নিয়ে তাদের আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু আমি খেয়াল করছিলাম যে আরও বেশ বেশ খানিকটা আগে, যুদ্ধ শুরু হওয়ার বেশ পরপর থেকে, বলতে গেলে প্রথম সপ্তাহটা কাটতে না কাটতেই ওয়েস্টার্ন মিডিয়াগুলোর একটা ফোকাস ছিল ফার্টিলাইজার ক্রাইসিসের উপর। ইউরোপে আপনারা জানেন যে ইউরোপে মোটামুটি মোরালেস বেশ অনেকগুলো দেশেই কৃষি উৎপাদন হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষি উৎপাদন হয়, কানাডায় কৃষি উৎপাদন হয়। ফলে এইসব দেশগুলোর একটা নজর ছিল যে এই যে ইরান যে যুদ্ধ তৈরি হয়েছে এবং বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যে বন্ধ হয়ে যাচ্ছে, তাতে ফার্টিলাইজার প্রোডাকশনের কী অবস্থা হবে। কেননা ফার্টিলাইজার প্রোডাকশন যদি ব্যাহত হয় তাহলে প্রায় সবকটি দেশেই খাদ্যের দাম বেড়ে যাবে। শুধু তাই না, খাদ্য সংকট দেখা দেবে। ফলে তাদের উদ্বেগের একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল ফার্টিলাইজার। এবং বাংলাদেশে তার কি, বাংলাদেশে যারা পলিসি মেকার আছে, পলিটিশিয়ানরা আছে, গভর্নমেন্ট আছেন, তারা ফার্টিলাইজারটাকে তারা কতটা গুরুত্ব সহকারে নিচ্ছেন সেইটি বুঝবার জন্যই আমি আসলে পত্রপত্রিকাগুলো ঘাঁটছিলাম। হ্যাঁ, সরকার ফেব্রুয়ারি মাস থেকে আন্তর্জাতিক বাজার থেকে সার সংগ্রহের চেষ্টা করছেন, এরকম বেশ কিছু খবর পাওয়া গেল। কিন্তু প্রায় প্রত্যেকটা নিউজেই আমি কৃষিমন্ত্রীর যে বক্তব্য পেয়েছি সেখানে তিনি একেবারে আউটরাইট বলে দিয়েছেন যে কোনো প্রবলেম নেই, আমাদের পর্যাপ্ত আছে, বছর চলবে, দ্যাটস ইট। এই এতগুলো কথা বললাম দর্শক আমি বৃহস্পতিবার মানে 9 এপ্রিল ঢাকায় ঢাকা চেম্বার অফ কমার্সের একটা সেমিনার আয়োজন করেছিল এইসব এনার্জি ক্রাইসিস, ইরান যুদ্ধ এবং এগুলো নিয়ে তার কি ইম্প্যাক্ট হবে। সেইখানে প্রধান মানে বক্তব্য রেখেছেন শিল্প সচিব ওবায়দুর রহমান। বাংলাদেশের সার কারখানাগুলো শিল্প মন্ত্রণালয়ের আওতায়, কৃষি মন্ত্রণালয়ের আওতায় নয়। ফলে ফার্টিলাইজারের কি অবস্থা এটি নিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানে অথরিটি হচ্ছেন শিল্প সচিব। তো শিল্প সচিব ওবায়দুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেখানে সেটা বেশ অ্যালার্মিং। তিনি বলছেন বর্তমানে 4 লাখ মেট্রিক টনের বেশি সারের ঘাটতি আছে। এবং এই সেমিনারে তিনি যেসব তথ্য উপস্থাপন করেছেন সেটিও খুব অ্যালার্মিং। 5টি সার কারখানার বাংলাদেশের কেবলমাত্র 1টি সচল আছে, বাকি 4টে এখন বন্ধ আছে। কেন বন্ধ আছে? গ্যাসের কারণে। শিল্প সচিব বলছেন যে সারা বছরের যেই গ্যাসের প্রয়োজন হয় সেই গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না বা তারা সরবরাহ পাচ্ছে না। ফলে মাত্র 3-4 মাসের তারা সরবরাহ পায়। সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদনের জন্যে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। এখন বিদ্যুৎ উৎপাদনের দরকার আছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিদ্যুৎ দরকার, ব্যবসা বাণিজ্যের জন্য বিদ্যুৎ দরকার, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য বিদ্যুৎ দরকার। কিন্তু কৃষি নির্ভর অর্থনীতি যে বাংলাদেশ, সে বাংলাদেশের কৃষি খাতের জন্যও যে বিদ্যুৎ মানে দরকার, মানে তার যে প্রাণ ভোমরা সার উৎপাদনের জন্য বিদ্যুৎ দরকার, সেটি আমরা মোটামুটি ফর নাও একপাশে রেখে দিয়েছি। আমরা সার কারখানাগুলোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছি। ফলে সেখানে আসলে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে বা সেখানে প্রোডাকশন নাই। এখন এই শিল্প সচিব সাহেব তিনি জানাচ্ছেন যে সারা এখন আসন্ন মানে যে আমন মৌসুমে আমনটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট, মানে ধানের মধ্যে, চালের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রোডাকশন যাদের হয় কিংবা ডিমান্ড যার বেশি, সেটা যেভাবে বলি না কেন, তার মৌসুমটা হচ্ছে জুন থেকে নভেম্বর পর্যন্ত, মানে চারা লাগানো, বীজ বোনা, কাটা, এই সব কিছু আমি পুরো সময়টাকে ধরলাম।
এখন তিনি বলছেন যে এই আমন মৌসুমে যে সার লাগবে সেটা সরকারের কাছে নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? 31 মার্চ কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ তিনি বলছেন যে দেশে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ আছে, আগামী জুন জুলাই পর্যন্ত কোনো সংকট হবে না। জুন জুলাই আমনের মৌসুমটা শুরু হয় জুন মাসেই। তাহলে শিল্প সচিব বলছেন যে আমন মৌসুমে যে চাহিদা আছে সেই চাহিদার যোগান দেওয়ার মতো সার সরকারের হাতে নেই। কৃষিমন্ত্রী তার আগেই আমাদেরকে জানিয়ে রেখেছেন, অবশ্যই তিনি একটু আগে বলেছেন, এখন এই এক সপ্তাহে তো সব সার শেষ হয়ে যায়নি। এবং কৃষিমন্ত্রী সব জায়গায় বলছেন যে কোনো সংকট নেই। আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের বা নীতি সরকারের বিশেষ করে এটা একটা সমস্যা যে তারা সংকটকে হাইড করে ফেলে। বা হতে পারে যে সংকট আছে সেটি বললে হয়তো আমাদের বাংলাদেশে তো যে আমরা ইয়ের ক্ষেত্রে দেখলাম, জ্বালানি তেলের ক্ষেত্রে দেখলাম যে পেট্রোল পাম্পগুলোতে মানে মশারি টানিয়ে লাইন ধরে রাস্তায় ঘুমাতে শুরু করেছে তেল পাওয়ার জন্য। সেটিও হয়েছে আসলে একটি সংকট আছে এরকম একটি বক্তব্য আসার পর থেকে। তো এখন কৃষিমন্ত্রী হয়তো সেই কারণে বলে থাকতে পারেন যে কোনো সংকট নেই, কিন্তু শিল্প সচিব তিনি জানিয়েছেন যে আসলে সংকট আছে। দর্শক, আমরা যদি একটু মানে কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশনের দিকে তাকাই, যে দেখেন মানে ফার্টিলাইজার প্রোডাকশনের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে আসলে গ্যাস, বা ফার্টিলাইজার প্রোডাকশনের যে কস্টিং হিসাব ক্যালকুলেট করা হয় তার একটা মেজর কস্টিংটা যায় 70% যায় আসলে এই গ্যাসের ক্ষেত্রে, প্রোডাকশন কস্ট এখানে। এবং সারা বিশ্বে যে মানে ফার্টিলাইজারের যে চাহিদা বা ফার্টিলাইজার প্রোডাকশনের জন্য যে গ্যাসের চাহিদা তার একটা মেজরিটি পোর্শন আসে আসলে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো থেকে, এবং তার একটা মেজর পোর্শন এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। এখন হরমুজ প্রণালীতে সেই সংকট তৈরি হওয়ার পরে এই প্রবাহগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হয়ে গেছে বলেই কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ওই সব দেশের মিডিয়াগুলো আরও আগে থেকেই এই যে সারের সংকট হবে, খাদ্যের সংকট হবে সেটি নিয়ে তারা ফোকাস করতে শুরু করেছে, হইচই করতে শুরু করেছে, এবং গভর্নমেন্টগুলোর উপর এক ধরনের চাপ তৈরি করতে শুরু করেছে। গভর্নমেন্ট বিকল্প কোত্থেকে কীভাবে পাওয়া যায় সেইটি তারা চেষ্টা করতে শুরু করেছে। এবং ইতিমধ্যে আবার সারা বিশ্বে যে শস্য উৎপাদনের জন্য আমরা যে ভাত খাই, চালটা যেটা বিশেষ করে মোস্টলি চাল, কর্ন এবং অন্যান্য যে প্রোডাকশনগুলো মানে শস্য উৎপাদনের ক্ষেত্রে মানে একটা মেজর ডিমান্ড হচ্ছে মোর দেন 50% প্রয়োজন হয় ইউরিয়ার। অবশ্য যুক্তরাষ্ট্র তারা ইউরিয়ার মানে বাইরেও একটা নন নাইট্রোজেন ফার্টিলাইজার তারা ইউজ করতে শুরু করেছে, সেটা ডিফারেন্ট ভিন্ন আলোচনা। কিন্তু এই চাহিদাটা হচ্ছে মানে ইউরিয়া সারের। এবং সেখানে আমরা মানে আমি বিভিন্ন পত্রিকা থেকে যে তথ্য পেয়েছি সেখানে বাংলাদেশে যে টোটাল 70 লাখ যে সারের চাহিদা আছে তার মধ্যে 26 লাখ টন হচ্ছে, 70 লাখ টন যে সারের চাহিদা আছে তার মধ্যে 26 লাখ টন হচ্ছে ইউরিয়ার। এবং এই 26 লাখ টনের মধ্যে মাত্র 10 লাখ টন দেশে উৎপন্ন হয়, আর বাকি 13 লাখ টনই বাইরে থেকে আমদানি করতে হয়। এবং এই আমদানিটা আসলে বিভিন্ন পত্রপত্রিকা যেভাবে রিপোর্ট হয়েছে সেটি শর্টেজ হয়ে গেছে আরও আগেই শর্টেজ হয়ে গেছে। আবার ইন্টারন্যাশনাল মার্কেটে আরও একটা ক্রাইসিস ছিল যে চীন তার মার্কেট থেকে মানে তাদের যেই ফার্টিলাইজারটা আছে সেইটার এক্সপোর্টের উপর একটা রেস্ট্রিকশন দিয়ে রাখছে আরও আগে, কারণ তারা এই যুদ্ধের আগেই তারা রেস্ট্রিকশনটা দিয়ে রেখেছে, কারণ তারা মনে করেছে যে তাদের যে ডোমেস্টিক চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য, কিংবা কে জানে ওরা কি আগেই আভাস পেয়েছিল কিনা যে এরকম একটা ক্রাইসিস তৈরি হবে। ফলে এটা একটা ওখানে তাদের আটকে গেছে যে চীনের যেই সারগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে আসতো সেটা মার্কেটে আসেনি। আবার যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছিল না, ইউরোপীয় যেসব দেশগুলো ফার্টিলাইজার কিছুটা প্রোডাকশন করতো তারা আরও আগে থেকে তারাও প্রোডাকশন কমিয়ে দিয়েছে। ফলে ইম্পোর্ট মার্কেট সেই জায়গাটাও স্কোপটাও সীমিত হয়ে গেছে, এবং ইউরিয়ার দামও তো বাড়ছে, অত্যাধিক বেড়েছে, মানে প্রতি টনে $80 করে বেড়ে গেছে এরকম একটা খবর আমি কয়েকদিন আগেই পত্রিকায় দেখেছিলাম। এখন হয়তো আরও বেড়েছে। তো সামগ্রিকভাবে আমরা দেখেছি যে ভারতে তুমুল হইচই হচ্ছে সারের সংকট নিয়ে, ইউরোপে হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে সার নিয়ে সংকট হচ্ছে। কারণ যদি সারের সরবরাহটা মানে নিশ্চিত করা না যায় তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে, খাদ্য উৎপাদন ব্যাহত হলে খাদ্যের সংকট দেখা দেবে, দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেবে, নানা রকম মানে একটার সঙ্গে তো আরেকটার সম্পর্কযুক্ত। এখন বাংলাদেশের আসলে এই ফার্টিলাইজার নিয়ে
প্রস্তুতিটা কি সেটা আমরা জানি না। আমরা দেখছি কৃষিমন্ত্রী সবসময় বলে বেড়াচ্ছেন যে আগামী 1 বছরের কোনো ক্রাইসিস নাই, কিন্তু এই যে গতকালকে মাত্র শিল্প সচিব তিনি যে বললেন যে আমন মৌসুমে যে সরবরাহ যে যে ডিমান্ডটা আমাদের থাকবে সেটা সরবরাহ করার মতো মজুদ আমাদের হাতে নাই, তাহলে আমন মৌসুমে আমন চাষের কি হবে? কৃষকরা কি তখন সার পাবে না? সার না পেলে আমাদের খাদ্য সংকটের দেখা দেবে। আমরা এগুলো মোকাবেলা করব কিভাবে? এই বিষয়গুলো নিয়ে আমি জানি না, আমাদের সংসদ তো আপনারা জানেন যে সংসদ জুলাইয়ে ব্যস্ত, আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে ব্যস্ত। তাদের এই যে ফান্ডামেন্টাল ইকোনমিক যে ক্রাইসিসগুলো সেগুলো আলাপ আলোচনা করার কোনো বিষয় না। জামাতে ইসলামের ইকোনমিক পলিসি কি, বিজনেস পলিসি কি, এগুলো কিন্তু আমরা কখনো শুনিনি, আমরা কখনো জানি না। ফলে পার্লামেন্টে এইসব বিষয়গুলো নিয়ে ডিবেট হলে, এইসব বিষয়গুলো নিয়ে কথাবার্তা হলে হয়তো আমরা বুঝতে পারতাম যে গভর্নমেন্টের বা যারা আমাদের আইন প্রণয়ন করার জন্য সংসদে গিয়েছেন তাদের কনসেপশনে, তাদের মাথায় আসলে এই ক্রাইসিস সম্পর্কে কী আছে, তারা কীভাবে কী করতে চান, কিংবা অপোজিশন পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টি, তাদের ইকোনমিক পলিসি কী, ক্রাইসিস ম্যানেজমেন্ট পলিসি কী, এইসব বিষয়গুলো জানার আমাদের সুযোগ হতো। যাই হোক, তারা হয়তো ঠিক করেছেন যে পার্লামেন্টে এইসব বিষয় নিয়ে কথা বলবেন না, কিন্তু আমরা আশা করব সরকার এই যে সার কেনার চেষ্টা করছেন, এখন পর্যন্ত আমি কোথাও কোনো সুফল আছে বা ইতিবাচক খবর আছে সেটি আমি পাইনি, বাট আমরা আশা করব সরকার তেলের মতো মানে যেরকম একটা মানে হযবরল অবস্থা তৈরি করে ফেলেছেন, সার নিয়ে অন্তত তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করবেন না, সেটি আমরা আশা করব। কারণ বিএনপির আগের এক সময়ে সার কেলেঙ্কারির একটা কলঙ্ক তাদের কপালে আছে। ইরান যুদ্ধের ফলে নতুন করে তারা সার নিয়ে আবার কোনো কেলেঙ্কারিতে পড়ুক বা পড়েন, সেটি আমরা অবশ্যই চাইব না, আশা করি সরকারও চাইবেন না। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।